ক্লাস 8-এর আজকের ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট হবে সায়েন্সের। তোরা ক্রিকেট খেলিস, কেউ কেউ ব্যাডমিন্টন খেলিস তো? হুম। সেখানে দেখবি তুই যখন ক্রিকেটের বলটাকে ছুঁড়ছিস, তোর হাতে যতক্ষণ আছে সে বলটা কি যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়? তুই কি করতে, একটা বল প্রয়োগ করতে হয়, দিয়ে ছুঁড়তে হয়। ঠিক? ওকে। এইবার ধর তুই বলটা করলি, ব্যাটসম্যান যদি ব্যাটটা না চালায় বলটা অন্যদিকে যাবে না, একইভাবে ওইদিকে যেতে থাকবে, একইভাবে যেতে থাকবে। ব্যাটসম্যান যখন আবার বল প্রয়োগ করে বলটাকে হিট করলো, তখনই সেটা কি হয়ে গেল, অন্যদিকে চলে গেল। ওকে। তার গতিবেগ কি পরিবর্তন হয়? হ্যাঁ, হয়। আচ্ছা, যে যখন ক্যাচ ধরবে, ধর বলটা ক্যাচ উঠেছে, যখন ক্যাচ ধরবে সেই ক্যাচ ধরার সময় আবার বলারকেও কি করতে হয়, বল প্রয়োগ করেই বলটাকে থামাতে হয়। আজকে আমরা এই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করব, যে বল ও চাপ। আজকে আমরা চাপ সম্পর্কে পড়বো না। আজকের ক্লাসে আমরা কি কি করব, প্রথম অধ্যায় যে ভৌত পরিবেশ, আর যে বল, এই বল জিনিসটা কি, বল রাশিটা কি, এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব। এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে আমরা কি করব, তোদের দেখ ভৌত বিজ্ঞান মানে যতক্ষণ না গাণিতিক সমস্যার সমাধান করছিস, তোদের কিন্তু চ্যাপ্টারটা সম্পর্কে কনফিডেন্স কিন্তু আসে না, ঠিক কি না? তাহলে আমরা কি করব, চ্যাপ্টারটা পড়বো, ইন ডেপথে পড়বো, ইন ডেপথে পড়ার পর গাণিতিক প্রশ্নাবলী সলভ করব। অর্থাৎ এই ক্লাস সম্পর্কিত যেরকম যেরকম গাণিতিক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই অনুযায়ী আমরা গাণিতিক প্রশ্ন কিছু সলভ করে নেব। ক্লাসের লেকচারটা ভালো করে শুনবি, তাহলে এখান থেকে এমসিকিউ সলভ হয়ে যাবে, বড় কোশ্চেন হয়ে যাবে, এবং গাণিতিক প্রশ্নাবলীও হয়ে গেল। এবার অনলাইন এবং ইউটিউবে যে জায়গাটা থাকবে না, সেটা হচ্ছে তোদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে কোশ্চেন এসেছিল পরীক্ষায়, আমার লেখানো জায়গা থেকে এসেছিল, সেই কোশ্চেন্স গুলো এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, এক্সাম নেব, এক্সামটা এখানে নেব, এবং খাতা দেখে তুই উইকলি সপ্তাহে 2টো করে ক্লাস তোরা আমার পাচ্ছিস, এবং একটা করে পরীক্ষার দিন থাকছে। অল্প যেটুকু পড়া হবে সেইটুকু পড়া কিন্তু দিনের দিন রেডি করে নিবি। কি বললাম, বোঝা গেছে না যায়নি? অল্প যেটুকু পড়া তৈরি হচ্ছে সেটুকু পড়াই কিন্তু তোদেরকে রেগুলার রেডি করে নিতে হবে। এই রেগুলার পড়াটা রেডি করে নেবার পর তোদের সপ্তাহে একটা করে এক্সাম থাকবে। সেই এক্সাম এই টপিকের ওপর এবং এই জিনিসটার উপরেই থাকবে। এর পিডিএফ গ্রুপে চলে যাচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারিস, বই থেকে দেখে নিতে পারিস, এবং ওই পরীক্ষাগুলো দেওয়ার পর চ্যাপ্টারটা যখন কমপ্লিট হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিন্তু লিখে দেবো একদম ইনস্ট্যান্ট। তোদের আগের দেখবি যে সাজেশনস গুলো, যে সাজেশনস হিসেবে দিতাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, সেগুলো কি করতাম, পরীক্ষার আগে আগে দিতাম। এবারে সেটা হবে না, প্রথম থেকেই ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আমি কিন্তু তোদেরকে ক্লাসে আলাদা করে বলে দেবো, যেটাই অনলাইনে থাকবে। ঠিক আছে? পুরো কিভাবে ক্লাসটা চলবে না চলবে পুরো জিনিসটা বুঝিয়ে দিয়েছি। কারো কোথাও কোনো রূপ ডাউট আছে এখনো পর্যন্ত? তাহলে দেখ, ক্লাস 8-এর প্রথম সায়েন্সের চ্যাপ্টার আমরা স্টার্ট করতে চলেছি। আমরা পার্ট 1, এই পার্ট 1-এ আমরা কি করব, বল সম্পর্কিত কিছু আলোচনা করব, বলতে পারিস গল্পই করব। গল্প ছলেই চ্যাপ্টারটা দেখবি কত সুন্দর তোরা বুঝে গেছিস। তারপর সেখান থেকে গাণিতিক সমস্যা কিছু সমাধান করব। সবার প্রথম আমাদের যেটা করতে হবে, বই বই এখন খোলার দরকার নেই, আমার কথাগুলো মন দিয়ে শোন। আমাদের বল সম্পর্কিত কোন বিজ্ঞানী সূত্র দিয়েছিলেন? স্যার আইজ্যাক নিউটন। একদম। এই আইজ্যাক নিউটন বল সম্পর্কিত 3টে ধারণা দিয়েছেন, 3টে সূত্র। এই সূত্রগুলো আমরা পড়ব, তার আগে বল সম্পর্কে একটা ধারণা আমরা ওভারভিউ করে নিই। যে দেখ, বল প্রয়োগ করলে আমরা কি কি করতে পারি। আচ্ছা বল, এই পেনটা এখানে ধর স্থির রয়েছে, আমি যদি বল প্রয়োগ না করি ঘুরবে, এগোবে? তাহলে বল প্রয়োগ যদি না করি, যে স্থির আছে ভাই সে কি থাকবে, স্থির থাকবে। যেমন ধর
এই যে এখানে এই জিনিসটা পড়ে রয়েছে, এই জিনিসটা বল প্রয়োগ যদি না করি ওখানেই সারা জীবন পড়ে থাকবে। তাহলে বল প্রয়োগ যদি আমি করি তার কি করতে পারি, গতিবেগ পরিবর্তন করতে পারি, তার স্থান পরিবর্তন করাতে পারি। ঠিক, তার গতিবেগ কি সবসময় বাড়াতেই পারি না কমাতেও পারি? কমাতেও পারি। যদি ধর জিনিসটা এই দিকে আসছে, আমি বল প্রয়োগ করলাম উল্টো দিক দিয়ে, তখন গতিবেগ কমবে। আচ্ছা ধর একটা প্লাস্টিক নিয়েছিস, দিয়ে তাকে চাপ দিলে কি হবে, আকার আকৃতি পরিবর্তন হবে না? হবে না? তাহলে বল প্রয়োগ করে গতিবেগ পরিবর্তন করা যায়, তার ভরবেগ পরিবর্তন করা যায়, আকার আকৃতির পরিবর্তন করা যায়। বোঝা গেছে না যায়নি? এইবার এই যে বল সংক্রান্ত, বলের কনসেপ্ট বল বা এই গতি সংক্রান্ত সূত্র, বিজ্ঞানী আইজ্যাক নিউটন 3টে সূত্র দিয়েছিলেন। তার প্রথম সূত্র বলছে, দেখ এখানটা খুব ভালো করে বুঝবি তোরা, এই যে প্রথম গতিসূত্র কি বলছে, বাইরে থেকে বল প্রয়োগ যদি না করি, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ঠিক কি না? যে স্থির আছে তাকে যদি না নড়াচড়া করানোর জন্য বল প্রয়োগ করা হচ্ছে, স্থিরই থাকবে। তাহলে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এবার গতিশীল বস্তু কি হবে, ভালো করে শুনে নে, যে গতিশীল আছে সে সর্বদা একই গতিবেগে এবং একই দিকে গতিশীল থাকবে। দুটো জিনিস কি কি বললাম, সরল রেখা বরাবর, মানে একই দিকে যাবে, সরল রেখা বরাবর যেতে থাকবে, ওর গতিবেগ কখনো বক্ররেখা নেবে না বা কোনো কিছুই চেঞ্জ হবে না। মোট কথাও যেমন যাচ্ছে সেরকম যাবে। এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলি, সমবেগে, অর্থাৎ বেগ পরিবর্তন হবে না, সরল রেখা বরাবর চলতে থাকবে। বল বোঝা গেছে না যায়নি? সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। ফার্স্ট গতিসূত্র বোঝা গেছে? ওকে। আর আমরা যদি বল প্রয়োগ করি তখন কি হবে, তার গতিবেগ পরিবর্তন হতে পারে। এইবার একটা কথা বল, এই যে কথাটা আমি বলছি, যে একটা ধর বল নিলাম, বলটাকে এরকম সামনে গড়িয়ে দিলাম, এ এখানে যে বলা হচ্ছে গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। আচ্ছা এরকম তো হয় না, ওর তো গতিবেগ আস্তে আস্তে কমতে থাকে। ঠিক কিনা? একটা বলকে যদি সামনে গড়িয়ে দিস তার গতিবেগ আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। এটা কিরকম হলো? মনে রাখবি সেক্ষেত্রে ঘর্ষণ বল তৈরি হয়। আমাদের দেখ আগের ক্লাসে পড়েছিস ঘর্ষণ বল, দুটো তলের মধ্যবর্তী যে একটা গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল তাকেই কি বলে, ঘর্ষণ বল। তাহলে আমি যখন সানের ভেতর বলটাকে গড়াচ্ছি সানের ওপরে, তখন সেটা কি হচ্ছে, ঘর্ষণ বল তৈরি হচ্ছে, যে কারণে ওটা দেখ ঘর্ষণ বলটা তার গতির বিরুদ্ধে কাজ করছে, ওই জন্য যত সময় যাচ্ছে কি হচ্ছে, গতিবেগ কমে যাচ্ছে। কিন্তু এটাই যদি আমি মহাকাশে চলে যাই, মহাকাশে চলে গিয়ে একটা বলকে ধর ছুড়ে দিলাম, সেখানে তো বাধাদানকারী কোনো বল সেখানে কাজ করছে না। সেই কন্ডিশনে বলটা একই সরলরেখা বরাবর একই বেগে এগোতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুই তার বিরুদ্ধে বাধাদানকারী কিছু বল প্রয়োগ করছিস। কারো কোথাও ডাউট আছে? তাহলে এই হচ্ছে আমাদের নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে মন দিয়ে শুনবি। আচ্ছা ভরবেগ কথাটা তোরা শুনেছিস, ভর ইন্টু বেগ, সেটাই ভরবেগ, তাই তো? কোনো বস্তুর ভরকে বেগ দিয়ে গুণ করলে কি হয়, সেটা ভরবেগ পাওয়া যায়। দ্বিতীয় গতিসূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি, টাইম দিয়ে ভাগ করব, সময়ের সাপেক্ষে ভরবেগ পরিবর্তন, তাকে কি বলা হয়, ভরবেগ পরিবর্তনের হার। বোঝা গেছে? যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম করে করে জিনিসটা এগোচ্ছে গতিবেগ নিয়ে, তার ভরবেগ কতটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভরবেগ বাই সময় কি বলবো, ভরবেগ পরিবর্তনের। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? গেছে। বা বলতে পারিস পার সেকেন্ডে কতটা করে ভরবেগ পরিবর্তন হচ্ছে, সেটাও ভরবেগ পরিবর্তনের হার। একে বলা হয় ডেল পি বাই ডেল টি। এটার মানে কি, পি মানে হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, সেই ভরবেগের পরিবর্তন, আর ডেল্টা টি মানে হচ্ছে কি সময়ের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন ভরবেগের পরিবর্তনের হার।
বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তোরা সমানুপাতিক কথাটা তো আগের ক্লাসেই করেছিস অঙ্কেতে। সমানুপাতিক মানে কি? আর এদিকেও যদি বাড়তো এদিকেও বাড়তো, একটা খাতার দাম 10 টাকা, 5টা খাতার দাম কত হবে? তাহলে কি করতিস, দেখ এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তবেই তো সমানুপাতিক আমরা বলেছিলাম আগের ক্লাসে। তাহলে সমানুপাতিক মানে হচ্ছে যদি কোনো রাশির সাথে কোনো রাশি সমানুপাতে থাকে, তার মানে বোঝা যাবে একটা রাশিকে বাড়ালে অন্য রাশিটাও বাড়বে, আর একটা রাশিকে কমালে অন্য রাশিটাও কমে যাবে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিকের মানে কি, বল প্রয়োগ যত বেশি করব তত বেশি করে ভরবেগের পরিবর্তন। আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে অল্প ভরবেগ তৈরি হবে, যদি 5 নিউটন বল প্রয়োগ করি তাহলে আরো বেশি ভরবেগ হবে, 10 নিউটন বল প্রয়োগ করলে আরো বেশি ভরবেগ তৈরি হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কার সাথে সমানুপাতিক? কার সাথে সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি যত বেশি বল প্রয়োগ করব তত ভরবেগ বাড়বে, যত কম বল প্রয়োগ করব তত কম ভরবেগ। বল বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? আর একটা জিনিস, প্রযুক্ত বল যেই দিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। বল যেদিকে তুই প্রয়োগ করবি সেই দিকেই ভরবেগ তৈরি হবে। এমন তো হতে পারে না আমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করি, এই দিক থেকে যদি বল প্রয়োগ করি পেনটা উল্টো দিকে আসবে। তাহলে আমি এই দিকে যদি বল প্রয়োগ করি তাহলে পেনটাও এই দিকে যাবে এবং ভরবেগের দিকও এই দিকেই। উল্টো দিক থেকে বল প্রয়োগ করলে তাহলে উল্টো দিকে হবে। বোঝা গেছে না যায়নি? এইটা হচ্ছে আমাদের বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী। এইবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি বলছে, অ্যাকশন এবং রিয়াকশন, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, প্রত্যেক ক্রিয়ারই একটা কি রয়েছে, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ঠিক? ওকে, জিনিসটা কিরকম, তুই যদি একটা কোনো জিনিসকে ঠেলতে যাস সেই জিনিসটাও সমান বল দিয়ে তোকে ঠেলবে। এই যে পাখিরা আকাশে ওড়ে, পাখিরা কি করে, এরকম ডানা দিয়ে নিচের দিকে চাপ দেয়, বাতাস সম বল প্রয়োগ করে কি করে পাখিটাকে ঠেলে, যে কারণে কি হয়েছে পাখি উপরের দিকে ওঠে। তোরা তো সাঁতার কেটেছিস, সাঁতার কাটতে পারিস 19-20। তো সেই সাঁতার কাটার সময় আমরা কি করি, আমরা যদি সামনে এগোতে চাই কি এরকম পেছনের দিক দিয়ে ঠেলি, যে আমি সামনে এগোবো জলটাকে এদিকে ঠেলি কি হবে, উল্টো দিকে চলে। কিন্তু যদি এই দিকে ঠেলি, অর্থাৎ বল প্রয়োগ কোন দিকে করছি, দেখ এই দিকে প্রয়োগ করছি, ঠিক? আর জল যেটা রয়েছে, জল সমপরিমাণ বল প্রয়োগ আমার এইদিকে করছে, ওই জন্য আমি এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে বাস্তবিক উদাহরণ। বন্দুকের গুলি যখন ছুড়িস, যখন সামান্য টোটাও ফাটিয়েছিস দেখবি একটুখানি পেছন দিকে যেন সরে আসে, বা যখন দেখবি যারা বন্দুকের গুলি ছড়ে দেখবি এরকম ছুড়লো তারপর হাতটা কি হয় পেছনের দিকে চলে আসে, যাকে রিকয়েল বলে। তো সেই রিকয়েলটা কি হয় পেছন দিকে চলে আসে কেন? ওই যে বন্দুকের গুলিটা সামনের দিকে যাচ্ছে, ও পেছন দিকে সমপরিমাণ বল প্রয়োগ করে যাচ্ছে। এই যে আমি হাতটা এরকম রেখেছি এবং এই যে পেনটা আমার হাতের ওপর আছে, পেনটার ওপর পৃথিবী একটা তো বল দিয়ে টানছে এটাকে, যাকে ওজন বলে, তাই তো? বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে বস্তুটা নিচে কেন পড়ে যাচ্ছে না? কারণ সমপরিমাণ বল আমার হাত পেনটার ওপর দিচ্ছে। ক্রিয়া বল নিচের দিকে, প্রতিক্রিয়া বল উপরের দিকে, এক্ষেত্রে ওই জন্য বস্তুটা নড়াচড়া করছে না। কিন্তু যদি কোনোটা বেশি হয়ে যায়, যদি ক্রিয়া বল বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে। জেনারেলি হয় না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময়, জেনারেলি কেন কখনোই হয় না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় কি হয়, সমান হয়। কি বললাম, ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় কি হবে, ইকুয়াল হবে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকবে। বুঝতে অসুবিধা আছে কোথাও? এটা বলছে কি সূত্র অনুযায়ী, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। এরপর বল কি, বলের একটা আমরা ধারণা করেছি। দেখ একটা বস্তুকে আমরা যদি এই ডিরেকশনে বল প্রয়োগ করি সেটা কি হবে, এই দিকে এগোতে থাকবে, কি ঠিক তো রে? তাহলে বল যদি আমরা সংজ্ঞা বের করতে চাই, বাইরে থেকে প্রযুক্ত যে বাহ্যিক কারণের জন্য কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায়, অথবা গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল। এছাড়াও আকার আকৃতি পরিবর্তনও তোরা লিখতে পারিস।
বোঝা গেছে? নেক্সট যে জায়গাটা আমাদের পড়তে হবে, বল আর গতি। একটা যখন বস্তুর ওপর যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, ধর এই বস্তুটা স্থির অবস্থায় আছে, এমন তো তোরা ভাবতেই পারিস যে এর উপর হয়তো কোনো বল প্রযুক্তই হচ্ছে না, না সেটা না। হতে পারে এর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কিন্তু হতেও তো পারে এদিক থেকেও যতটা জোরে বল প্রযুক্ত হচ্ছে এদিক থেকেও ততটাই বল প্রয়োগ হচ্ছে। তাহলে আলটিমেটলি দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। দড়ি টানাটানি খেলার কথা মনে কর, ওদিক থেকেও যত জোরে টানছে উল্টো দিক থেকেও তত জোরে টানছে, তাহলে কি হবে? ওরা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। ঠিক তেমনই ব্যাপার, কোনো জিনিসকে যদি আমি স্থির বলে ভাবি, তার মানে ভাবার এমন কোনো দরকার নেই যে স্থির স্থির আছে মানে কোনো বল প্রয়োগ হচ্ছে না। হতেই পারে চারিদিক থেকে বল প্রয়োগ হচ্ছে এবং সেটা লব্ধি বল শূন্য। তাহলে এই যে বস্তুটাকে দেখ, এই দিক বরাবর কোনো গতিশীলতা থাকছে না, এই দিকেও কোনো নড়ছে না। গতিশীল মানে কি? সে নড়ছে না, একই জায়গায় রয়েছে, তাই না? গতিশীল নয় মানে কি? সে একই জায়গায় রয়ে গেছে। তাহলে ইন দ্যাট কেস আমি বলতে পারবো না যে ওর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। হতেই পারে বল প্রয়োগ হচ্ছে, কিন্তু উল্টো দিকের যে প্রতিক্রিয়া বল, অথবা সামনেও যতটা বল প্রয়োগ হচ্ছে পেছনেও ততটা বল প্রয়োগ হচ্ছে, তাহলে সে জীবনেও নড়াচড়া করবে। তাহলে স্থির বস্তু মানেই তার উপর বল প্রযুক্ত হতেও পারে, নাও পারে। এই পয়েন্টটা মাথায় রাখতে, ঠিক আছে? এবার দেখ, এই বস্তুটার মধ্যে যদি এইদিকে একটা বল প্রযুক্ত হয়, এদিকেও সমপরিমাণ বল প্রযুক্ত হয়, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল যদি সমান হয়, কখনো নড়াচড়া করবে? করবে না। তাহলে স্থির থাকলেও তার উপর বল প্রযুক্ত হতে পারে। বা ধর এরকম বরাবর বল প্রযুক্ত হচ্ছে, তার উল্টো দিকে আর একটা বল প্রযুক্ত হচ্ছে, তাহলেও সে কি হবে? নড়াচড়া। নেক্সট হলো কোন বল বেশি না কম কিভাবে পরিমাপ করা? দেখ একটা কথা আমি তোদেরকে বলি, যত বেশি বল প্রয়োগ করব তত বেশি তার কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। কি বললাম? যত বেশি পরিমাণ বল প্রয়োগ করব তত বেশি বেশি ত্বরণ সৃষ্টি হবে। এই যে নিউটনের সূত্র থেকে আমরা পেয়েছি F = ma, এই সূত্রটা মাথায় রাখবি, প্রচন্ড কাজের এবং সারা জীবন কাজে লাগবে। এখানে F = ma বা মা বলা হয়, এখানে F মানে কি? প্রযুক্ত বল। F মানে কি? প্রযুক্ত বল। m মানে বস্তুর ভর, আর a মানে কি? ত্বরণ। ত্বরণ আগের ক্লাসে পড়েছিস, মনে আছে? হ্যাঁ, বেগ পরিবর্তন বাই সময় বা বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। সো F = ma, আমি এখান থেকে বুঝতে পারছি কি? দেখ, বস্তুর ভর তো কখনো চেঞ্জ হয় না ইন দ্যাট কেস, জেনারেল কেস। ভর চেঞ্জ হয় একটা কন্ডিশনে। তো এরকম বলছি, এটা এটা তোদের না ভালো করে বুঝলেও হবে, বাট বলছি ভর পরিবর্তন কখনো হয়। তুই ধর একটা বাইক নিয়ে বেরিয়েছিস, বাইকে পেট্রোল আছে, তাহলে তুই যখন বাড়ি থেকে বেরোলি একটা কনস্ট্যান্ট ভর নিয়ে বেরোলি, যত সময় যাচ্ছে দেখ গাড়ির পেট্রোলের কি হচ্ছে? পুড়ছে তো পেট্রোলটা, তাহলে আস্তে আস্তে ভরটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। কিন্তু ওই কন্ডিশন এখন তোদের পড়তে হবে না, নিশ্চিন্তে থাক। তোদের আপাতত যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো কি? কনস্ট্যান্ট ভর নিয়েই রয়েছে, এবং ধরে নিতে হবে বস্তুটার ভর কি রয়েছে? ধ্রুবক। সো বস্তু যদি ভর ধ্রুবক হয়, বা এভাবেও আমরা বলতে পারি এটাকে F সমানুপাতিক a, এটা এই চিহ্নটাকে কি বলা হয়? সমানুপাতিক চিহ্ন। অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করব তত বেশি ত্বরণ তৈরি হবে। তুই ভাব না, একটা বলকে আস্তে ছুড়লি, অর্থাৎ আস্তে বল প্রয়োগ করলি, বলটা আস্তে যাবে। যদি জোরে বলটাকে ছুড়িস কি হবে? জোরে যাবে। তারপরে ত্বরণ বাড়ছে। এই সূত্রটা বোঝা গেছে? সূত্রটা মনে রাখবি, F = ma, F হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ। ক্লিয়ার হয়েছে? ওকে। ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন এবং রিয়াকশন। দেখ এদিকে কিভাবে ডিনোট করি আমরা? এফ এ বি যদি বলি, তার মানে বোঝাবে এ থেকে বি এর দিকে বল প্রযুক্ত হচ্ছে। আর এফ বি এ যদি বলি, তাহলে কি বোঝাবে? বি থেকে এর দিকে বল প্রযুক্ত হচ্ছে। এবং এই যে প্রথম বলটা আমরা ক্রিয়া বলবো, যে বলটা বাইরে থেকে আমরা প্রয়োগ করি সেটা ক্রিয়া। অবজেক্ট বা বস্তুটা থেকে যে বলটা আমাদের দিকে প্রযুক্ত হয় সেটা হচ্ছে কি? প্রতিক্রিয়া বল। বোঝা গেছে না? যায়নি? কিরে? ওকে, চলো নেক্সট যেটা আমরা বুঝবো, ক্রিয়া প্রতিক্রিয়া বলা আছে। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলি,
আচ্ছা বলতো, ক্রিয়ার প্রতিক্রিয়া বল কি একটা বস্তুর উপরেই কাজ করে? যদি এ বস্তুটা বি বস্তুর উপর ক্রিয়া করে, প্রতিক্রিয়া বলটা কিন্তু বি বস্তু এ বস্তুর উপর করবে। তাহলে ক্রিয়া হচ্ছে বি এর ওপর, প্রতিক্রিয়া হচ্ছে এ এর ওপর। তাহলে দুটো কি সেম জায়গায় হয়? কি রে? যতক্ষণ ক্রিয়া বর্তমান থাকে ততক্ষণই প্রতিক্রিয়া বর্তমান থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট। তুই যতক্ষণ ধরে বল প্রয়োগ করবি, ধর একটা বস্তুকে ঠেলছিস, যতক্ষণ ধরে বল প্রয়োগ করবি এই বস্তুটাও ততক্ষণ ধরেই তোর হাতের ওপর। তুই দেখ, ঠেলে দেখ, এই বস্তুটাকে ঠেল, হাতে করে ঠেল, দেখ মনে হচ্ছে ওই বস্তুটাও তোর হাতকে ঠেলছে, ঠিক কি না? তার মানে আবার দেখ, তুই ঠেলা ঠেলা বন্ধ করে দে, ওই বস্তুটাও তোকে ঠেলা বন্ধ করে দেবে। তার মানে কি হচ্ছে, ক্রিয়া যতক্ষণ থাকবে ততক্ষণই প্রতিক্রিয়া বল থাকবে। ক্রিয়া সরে গেলে প্রতিক্রিয়া বলের আর অস্তিত্ব থাকবে না। এবং তুই বল প্রয়োগ করছিস পেনটার উপর, পেনটা বল প্রয়োগ করছে তোর উপর। তার মানে দুটোর ক্রিয়া অন্য অন্য বস্তুর উপর কাজ করে। বোঝা গেছে না? জানি। তাহলে ক্রিয়ার প্রতিক্রিয়া দুটো ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। বল, এই পয়েন্টটা কি বোঝা গেছে? এইবার এই যে বলের একক, বলের একক আমরা কি পড়েছি? সিজিএস পদ্ধতিতে একটা পড়বো আমরা, আর এসআই পদ্ধতিতে পড়বো। এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে কি পড়বো? ডাইন। এইবার এখান থেকে আমি একটা ডিটেলস এর জিনিস তোদেরকে বলতে চাই। এই এফ ইকুয়াল টু এম এর সমীকরণ থেকেই আমরা সেটা করব। কি পড়েছিস? এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ঠিক। এবার এসআই পদ্ধতিতে আমরা এককটাকে বের করব। বল, এসআই পদ্ধতিতে ভরের একক কি? কিগ্রা, তাই তো, বা কেজি। আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আমরা মিটার লিখতে পারি, মিটার। সেকেন্ড স্কয়ারকে কি লিখতে পারি? সেকেন্ড। আচ্ছা, এই পার সেকেন্ড স্কয়ার মানে সেকেন্ডটা নিচে থাকার কথা, উপরে গেলে কি হবে? পাওয়ারটা -2 হবে। তাহলে কিগ্রা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই রাশিটাকেই আমাদের কি বলা হয়? নিউটন। বিজ্ঞানী নিউটনকে সম্মান দেওয়ার জন্য আমাদের কি করা হয়? এই যে এককটাকে বিজ্ঞানী নিউটনের জন্যই দেওয়া হয়েছে, যেহেতু তিনি এটা আবিষ্কার করেছেন। তো এই জিনিসটাকে আমাদের বলা হয় কি? নিউটন। বল, বোঝা গেছে না? জানি। আর এটারই যে সিজিএস একক, সিজিএস পদ্ধতিতে কিগ্রাটা কি হয়ে যায়? গ্রাম হয়ে যায়। মিটারটা কি হয়ে যায়? সেমি হয়ে যায়। আচ্ছা, এসআই পদ্ধতিতে সেকেন্ডটা কি হয়ে যায়? এই সেকেন্ডই থাকে। সিজিএস, এফপিএস, এমকেএস, এই তিনটে পদ্ধতিতেই সময়ের একক কি হয়? সেকেন্ড হয়। ওটা কখনো চেঞ্জ হয় না, মাথায় রাখবি, ঠিক আছে? সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখ, এই যে বলছি না, সিজিএস, এফপিএস আর এমকেএস, এই তিনটেই তো বেশি ইউজ হয়। এমকেএস কে আমাদের, এমকেএস এবং আরো কয়েকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মিলিয়ে এসআই এটাকে বলা হয়। যাই হোক, সি বলতে, দেখ, সি এর প্রথম কথাই সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এফ দিয়ে ফুট, পি দিয়ে পাউন্ড, এস দিয়ে সেকেন্ড, এম দিয়ে মিটার, কে দিয়ে কেজি, এস দিয়ে সেকেন্ড। তাহলে তিনটেতেই এস আছে তো, তাহলে তিনটে পদ্ধতিতেই সময় একক কি হয়ে যাচ্ছে? সেকেন্ড। এইবার আমাদের এক নিউটনের সংজ্ঞা পড়বো। দেখ ভালো করে, যে পরিমাণ আমাদের ভৌতবিজ্ঞানের সংজ্ঞা বের করার জন্য জানিস কি করতে হয়? সবকটা জিনিসকে সেম করে দিতে হয়। দেখ, আমি ইউনিটটাকে এখানে লিখে দিচ্ছি, তোরা যেটা পেয়েছিস, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখে নিয়েছিস ইউনিটটা? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখে নে এখানে। কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এইবার দেখ আমরা সংজ্ঞাটা কিভাবে এখান থেকে বের করব। দেখ, যে পরিমাণ বল 1 কেজি ভর, তাহলে এই 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 ভ্যালুটাকে আমি কি করে দিলাম? 1 কেজি করে দিলাম। এই ভ্যালুটাকে আমরা কি করে দিলাম? 1 কেজি করে দিলাম।
ক্রিয়া করে বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করছে। তাহলে মিটার সেকেন্ড এই দুটোই কি করে দিয়েছি, এক এক করে দিয়েছি। তাহলে পুরো জিনিসটা কি হয়ে যাবে, 1 হবে। বোঝা গেছে না যায়নি? এই যে ফর্মুলাটা আমি একটু আগেই তোদেরকে বললাম, F = ma, এই ফর্মুলাটা অনুযায়ী দেখ আমরা কি করছি, 1 নিউটন অর্থাৎ এফ এর একককে আমরা বার করার চেষ্টা করছি। 1 নিউটন কাকে বলবো, যখন এমটাও এক হয়ে যাবে, এটাও এক হয়ে যাবে, এক এক গুণ করলে তবেই তো এক হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি কি, এই যে এম এর ভ্যালু 1 অর্থাৎ 1 কেজি ভরের বস্তু নিলাম, এর ভ্যালু অর্থাৎ 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলো, সেটা কি বলবো, 1 নিউটন। বল বল বল, বোঝা গেছে না যায়নি? গেছে। তাহলে দুটো জিনিসকে আমরা 1 করে দেবো, করে দিলেই আমরা কি পেয়ে যাব, 1 নিউটনের সংজ্ঞা পেয়ে যাব। বোঝা গেছে না যায়নি? আর ডাইনের সংজ্ঞা কি পাবো, যে পরিমাণ বল প্রযুক্ত করলে কেজিটা কি হয়ে যায়, একটু আগেই পড়েছিস, কেজিটা কি হয়ে গেছে, গ্রাম। 1 গ্রাম আর মিটার/সেকেন্ড স্কয়ারটা কি হয়ে যাবে, সেমি/সেকেন্ড স্কয়ার। তাহলে যে পরিমাণ বল 1 কেজির জায়গায় কি করব, 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেমি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবে, তাকে কি বলবে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ডাউট আছে কোথাও? নেই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ত্বরণের কনসেপ্ট, এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি যে এফ যত কম দেব তত ত্বরণ কম হবে। অল্প বল প্রয়োগ করবো অল্প ত্বরণ হবে, বেশি বল প্রয়োগ করবো বেশি ত্বরণ হবে। তাহলে আমি বলতে পারি এফ সমানুপাতিক এ, এখান থেকে এফ = আমরা কি পাই, এমনি। বোঝা গেছে না যায়নি? কিরে, আর ডিরেকশনটাও দেখ, এই দিকটাও, যেহেতু বল একটা ভেক্টর রাশি, তোরা পড়েছিস ভেক্টর রাশির ক্ষেত্রে মান দিক দুটোই ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখ এফ যদি যে দিকে কাজ করবে, ত্বরণটাও কি হবে, সেই দিকেই তৈরি হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হচ্ছে। নেক্সট, ডাইন। ডাইন আমি বুঝিয়েছি, তো ডাইনের কনসেপ্ট বুঝিয়েছি। ডাইনের হচ্ছে কি, তো সিজিএস একক কার, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। এবার ডাইন আর নিউটনের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নিউটন = 10⁵ টাইম। এটা একদম মুখস্থর মতো করে নিই, ঠিক আছে? কোথা থেকে এসছে সেটাও দেখানো যায়, কিন্তু ওটা ডাইন থেকে দেখানোই ভালো। হাতে যখন একটা বাটখারাকে ধরে রেখেছিস, দেখ এখানে দেখ একটা হাত দিয়ে একটা বাটখারাকে ধরে রেখেছে, কি বললাম, বোঝা গেছে? এই যে বাটখারাটাকে ধরে রেখেছে, আচ্ছা বাটখারাটাকে তো পৃথিবী নিজের অভিকর্ষজ বল দিয়ে একটা ওজন সৃষ্টি করছে, তাই না? এম হচ্ছে ভর, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই দুটোর গুণ করলে কি পাই, ওজন পাই। ডাব্লিউ = mg আমরা ছোট থেকে পড়ে আসছি। তো সেই ওজন দিয়ে নিচের দিকে টানছে, আর প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করছে, এই দুটো সমান না সমান না? সমান। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সব সময় সমান। এবং যে কারণবশত হাতকড়াটা আমি হাতে ধরে থাকলেও সেক্ষেত্রে হাতের উপর বল প্রয়োগ করে এবং এক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হয় না, কারণটা বোঝা গেছে, যে ওজন নিচের দিকে কাজ করছে আর ত্বরণটা উপরের দিকে কাজ করছে, এই সরি এক্সট্রিমলি সরি, প্রতিক্রিয়া বলটা উপরের দিকে কাজ করছে, যার ফলে বস্তুটা সরছে না, এবং না সরলে ত্বরণ কি হবে, বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? যতটা বল নিচের দিকে প্রয়োগ হচ্ছে ততটাই বল উপরের দিকে ক্রিয়েট হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং যেটাকে বলা হচ্ছে সায়েন্সের ভাষায় লব্ধি বল, লব্ধি বলটা বা রেজাল্টেন্ট ফোর্সটা কি হয়ে যাচ্ছে, 0। ইন দ্যাট কেস আমাদের এটা কোনো মুভ করবে না। এটা একটু বাড়িতে পড়বি। এখানে যে ইটের টুকরো আর দড়ির টান, একটা জিনিস মনে রাখবি, একটা ইটের টুকরোকে যদি দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিস, যতটা, এখানে দেখ তুই কিন্তু হাত দিয়ে এবার ধরিস, আগেরটা যেমন বাটখারাটা হাত দিয়ে ধরেছিলিস, এবার দড়িটাকে ধরে রেখেছিস। মজার বিষয় হচ্ছে এই দড়ির কেসটা, যেটা বলে দিই, যে এই ওজন বল নিচের দিকে কাজ করছে এবং দড়ির টান উপরের দিকে কাজ করছে, দড়ির টান উপরের দিকে কাজ করছে, এবং এইটা কি করছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। টান সম্পর্কে একটা কথা বলি তোদেরকে, টান সবসময় কিন্তু, তুই যদি এই ইটটাকে আবার উপরের দিকে ঠেলে দিই তখন দড়িটা লুজ হয়ে যাবে, তাই না? তখন কিন্তু আর টান কাজ করবে না। দড়ির ক্ষেত্রে একটা স্পেশাল কেস রয়েছে, যতক্ষণ ও পুরোপুরি তার এক্সট্রিম লেন্থ পর্যন্ত যেতে পারবে, তা পুরোপুরি টান দিয়ে থাকবে, তার মধ্যে দিয়ে কি হবে, বল প্রযুক্ত হবে। যদি দড়িটা লুজ হয়ে যায় তখন আর বল প্রযুক্ত হওয়ার জায়গা থাকছে না।
কিন্তু এক্ষেত্রে যেহেতু ইঁটটাকে ঝুলিয়ে দিয়েছি, ইঁটটা নিচের দিকে টান দিয়ে মানে নিচের দিকে যেতে চাইছে, তো ওর ওজনটা নিচের দিকে বল প্রয়োগ করছে, এবং দড়িটা যেহেতু টান টান অবস্থায় রয়েছে, তো অপোজিট দিকে যে বলটা প্রযুক্ত হবে তাকে কি বলবো? টান। তাহলে টান টান এক ধরনের বল, এবং এটা সব সময় সব জায়গায় কাজ করবে না। যখনই কোনো বস্তুকে কোনো জিনিস দিয়ে ঝুলিয়ে দেওয়ার কনসেপ্ট হবে, তখনই কি হবে? একটা টান। ঠিক আছে? টান যে সবসময় দড়ির ওপরই কাজ করবে এমন এই যে পাখাটা দিয়ে ঝুলছে, পাখাটা একটা রড দিয়ে ঝুলছে, তার পাখাটার যে ওয়েট ওই রডটা ধরে রেখেছে, তাহলে ওখান দিয়েও কি হবে? একটা টান অনুভব সে করবেই। বোঝা গেছে না যায়নি? তাহলে টান জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, বল মাপার জন্য আমরা কি করি? স্প্রিং তুলা যন্ত্র ইউজ করি। স্প্রিং তুলা যন্ত্র, দেখ এইটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। কি করা হয়? একটা ইঁটকে বা যে জিনিসটাকে মাপতে চাইছি সেখানে একটা আংটা থাকে, সেই আংটাতে ঝুলিয়ে দেওয়া হয়, এবং স্প্রিং এর ওপর যখন টানটা উল্টো দিক থেকে কি হবে? একটা টান অনুভব করবে সে, বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করবে, এবং টানটা পুরোপুরি কি হচ্ছে? স্প্রিং দেখ টানলে কি হয়ে যায়? বেড়ে যায়। দড়িটা যেমন ওয়েটটাকে ধরে রাখতে পারছিল, কিন্তু স্প্রিং কি হয়? নিজের নিজের যে ওর ক্লাস 11 আরো বেটার বুঝবে এগুলো, ওর নিজের যে স্থিতিস্থাপকতা ধর্ম এবং আরো কিছুর জন্য তা কি হয়? সে নিজেকে বাড়িয়ে ফেলে কিছুটা। তাহলে ওর তো আগে যেমন দড়িটা একটা ফিক্স থাকছিল, এখানে তো ফিক্স থাকছে না, ওর কিছুটা কি হয়ে গেল? বৃদ্ধিপ্রাপ্ত হলো। এই যে বৃদ্ধিপ্রাপ্ত কতটা হলো সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেট করে আমরা ওজনটাকে মাপতে পারি। তাহলে ওজন মাপার জন্য আমরা কি করব? স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করব। আর ভর মাপার জন্য কি? সাধারণ আমাদের যে দাঁড়িপাল্লার বাটখারা একদিকে একদিকে, ওখানে কি হয় দেখ, যখন একটা বাটখারা সিস্টেমে তুই কোনো একটা জিনিসকে মাপবি, দেখ এখানেও ওজন আছে, এখানেও ওজন আছে, ঠিক আছে? এখানেও কি হচ্ছে? একটা তো একটা ফিক্সড সিস্টেম, তাই না? এদিকেও কি হচ্ছে? ওপর দিকে বল প্রতিক্রিয়া বল, উপর দিকে প্রতিক্রিয়া বল, আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে গিয়ে কেবলমাত্র ভর পাচ্ছিস, দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে গ্র্যাভিটিটা কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল আউট করে দেওয়া হচ্ছে, তার ফলে অনলি ভর পাচ্ছিস। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে তোর? এক্ষেত্রে ক্যান্সেল আউট হওয়ার জায়গা নেই। ও ওয়েট নিচের দিকে দিচ্ছে, স্প্রিংটা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, যাকে বলে অপ্রসার্য বল। এই স্প্রিংটা কি হচ্ছে? একটুখানি বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার কারণে আমরা ওইভাবে ক্যালিব্রেশন করে ওয়েটটাকে বের করে নিতে পারি। তাহলে ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। মনে থাকবে? মনে থাকবে না থাকবে না? ওকে। এবার ধর একটা একটা স্প্রিং তুলা যন্ত্রে 1 কেজি একটা বাটখারা দিয়েছিস, আর একটা 2 কেজি বাটখারা দিয়েছিস। 1 কেজিতে যতটা বাড়বে মনে রাখবি 2 কেজিতে ঠিক তার ডবল বাড়বে। এই যে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, একটা কনসেপ্ট আছে KX দিয়ে, তো এটা পরে পড়তে হবে তোদের 11-এ। তো সেখানে গিয়ে জানতে পারবি যে অনেক কিছু ক্যালকুলেশন করে আমরা এই স্প্রিং তুলা যন্ত্রকে বানাই। কিন্তু সিম্পলি কি আমরা বুঝবো? একটা স্প্রিং এর ওপর এখন আপাতত 1 কেজি যদি আমরা ওজন ঝোলাই, তাহলে যতটা বাড়বে 2 কেজিতে তার বেশি বাড়বে, ঠিক এক্স্যাক্টলি ডবলই বাড়বে। বোঝা গেছে এটা? কি রে? এবার দেখ, তো ক্রিকেট বল আর ফিল্ডারের বল প্রয়োগ যে জিনিসটা আমি বলছি, এই যে ধর একটা ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়েছে বা 4 মেরেছে, তো ইন দ্যাট কেস যখন যে বলার যখন বলটাকে ধরে, ধরতে গেলেও তো তাকে বল প্রয়োগ করতে হবে নাকি? নাহলে বলটা দাঁড়াবে কি করে? বলটা যতটা জোরে আসছিল, যতটা ভরবেগ নিয়ে আসছিল, ততটা ভরবেগ দিয়ে এবং ততটা ভরবেগ ক্রিয়েট করার জন্য ওকে বলটা ক্রিয়েট করতে হবে, এবং তারপরেই অপোজিটেও ক্রিয়েট করতে হবে। মানে এমন নয় বলটা ওদিকে আসছে ও এদিকে বল প্রয়োগ করে দিল, তাহলে কি হবে? বলটা আরো চলে যাবে। কিন্তু আমাদের কি করতে হবে? দেখ বলটা যদি ওদিক থেকে আসে, আমাকে অপোজিট দিকে বল প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? আচ্ছা, ক্যাচ নেওয়ার সময় একটুখানি হাতটা পেছনের দিকে চলে এলে ভালো লাগে না? মানে ক্যাচটা বেশ ভালো ধরা যায়। কেন? কারণ বলটা যে ভরবেগ নিয়ে আসছিল, ওর তো একটা ভরবেগ আছে, তোকে যদি ওকে আটকাতে হয় অনেক বল প্রয়োগ করতে হবে, কিন্তু যদি একটু পেছনে টেনে নিস, ওর ভরবেগটা কিছুটা কমে গেল এবং তোর অল্প বল প্রয়োগেই কাজ হয়ে গেল। ওই জন্য টেনে নিলে ওর ভরবেগের ডিরেকশনের দিকেই টানলে তুই ওটাকে আটকেও দিতে পারবি সহজে, এবং কি হয়ে যাবে? তার ভরবেগটাকে নিউট্রাল করে দিতে পারবি। যাই হোক, একটা কথা বলি, একটা মজার জিনিস তোদেরকে ধরছি, এই যে ভরবেগ,
আমি দুটো কন্ডিশন তোদেরকে দিচ্ছি, একটা কাগজ আর একটা লরি আর একটা হচ্ছে বন্দুকের গুলি, তিনটে জিনিস দিলাম। তিনটে জিনিস দিয়ে আমি তোকে বললাম যে কোনটায় বেশি ক্ষতি করবে। আমি যদি গুলিটা হাতে করে এরকম করে ছুড়ি, কিরে লরিটা ধর আসছে, ধর না লরিটা ধর এরকম করে আসছে, আস্তে আস্তে ব্রেক কষে তোর গায়ে গিয়ে হালকা করে শুধু টুক করে ঠেকলো, লাগবে তো? মানে জাস্ট হালকা করে টাচ করলো, লাগবে না? কিন্তু কাগজকে যদি আমি বন্দুকে ভরে ছুড়ি, তাহলে হচ্ছেটা কি? মানে এমন কি জিনিস যেটা আমাদেরকে সমস্যায় ফেলছে, এই জিনিসটা হচ্ছে ভরবেগ। যার ভরবেগ যত বেশি হবে তার ক্ষতি করার ক্ষমতাও তত বেশি। একটা লরি কত ভর বলতো? প্রচুর ভর, তাই না? 1 টন 2 টন 10 টন পর্যন্ত ভারী হয় এক একটা লরি। 1 টন মানে 1000 কেজি। অত বড় জিনিস যদি 1 মিটার/সেকেন্ডে গিয়েও তোকে ধাক্কা মারে, তুই পুরো একদম গেলি। স্বয়ং ভগবানের সাথে সাক্ষাৎকার। উল্টো দিকে গুলি দেখ, খুব ছোট, তাকে আসতে ছুড়লে কিছু যায় আসে না, কিন্তু যদি বন্দুক দিয়ে প্রচন্ড গতিবেগে ছোড়া হয় তখন আহ, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে মোমেন্টাম বা ভরবেগের জন্য। তো কাগজ লরি গুলি সে তুই যাই জিনিসই নেই, ভর ইন্টু বেগ, এই দুটো রাশি মিলে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে ভরবেগ। আচ্ছা চলো, এবার যার যত ভরবেগ বেশি তাকে থামাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে। তুই সাইকেলে যাবি তো, সাইকেলে যাস আসিস, সাইকেলে একা চালাবি, ব্রেক টিপবি, দেখবি সহজে দাঁড়িয়ে যাবে। বন্ধুকে চাপা, যে ব্রেক টিপলে দাঁড়াতে চায় না, ঠিক কিনা? হয় কিনা? তাহলে একটা ফাঁকা গাড়ির থেকে ভারী গাড়িকে দাঁড় করানো বেশি জোরে ব্রেক কষতে হয়। এখানে দেখো আমরা সেটাই বুঝবো ক্রিকেট বল আর ফিল্ডারের ক্ষেত্রে, যার কম বেগ তার ক্ষেত্রে ভরবেগও কম, কারণ বলটা তো সেই একই, বলের তো ভর চেঞ্জ হচ্ছে না। একবার বলটা জোরে আসছে, একবার আস্তে আসছে। ধর আমি বলটা এরকম আস্তে করে ছুড়লাম, দেখবি অল্প বল প্রয়োগ করে ধরে নিতে পারবি। যদি এরকম এইভাবে ছুড়ি কি হবে? বেশি বেশি জোরে বল প্রয়োগ করে তোকে থামাতে হবে। তাহলে যার ভরবেগ বেশি তাকে থামাতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। বল বোঝা গেছে না যায়নি? কিরে? ওকে, এবার এইটারই যে সায়েন্টিফিক টার্মস আমি জিনিসটা বুঝিয়ে দিয়েছি, এটারই একটুখানি কিভাবে গুছিয়ে পরীক্ষা হলে লিখবি সেটাই একদম দেওয়া আছে। তো প্রযুক্ত বল, এদিক থেকে বল আসছিল ছুটে, আর বেগের পরিবর্তন এইদিকে আমাকে করতে হবে, তাহলে উল্টো দিকে আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এবার দেখ উত্তরটা দেখে নে। কারণ ক্যাচ ধরার ফলে বলটার বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে বেশি হলো, বেগের পরিবর্তনের হার বা এখানে ভরবেগ লিখবি, ভরবেগের পরিবর্তনের হার আহ, বা বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, এটা এই জায়গাটা এরকম লিখবি না, লিখবি ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে, বেশি। তাহলে কি করতে হবে? বলটিকে থামাতে ফিল্ডারটিকে বেশি বল প্রয়োগ করতে হবে। এইবার হচ্ছে টেনশন বলে দিয়েছি, এগুলো হয়ে গেছে। এগুলো একটু বাড়িতে দেখবি, যদি অসুবিধা থাকে বলবি। এইবার একটা কনসেপ্ট আসছি, ক্লাস 7-এর কনসেপ্ট লাগবে, যেটা হচ্ছে একটা দ্রুতি পড়েছিলিস আর একটা কি গতিবেগ। দ্রুতি আর কি গতিবেগ। সো দ্রুতি যদি আমরা কথা বলি এখন, দ্রুতি মানে আমরা কি পড়েছিলাম? স্কেলার, ঠিক কি না? আর গতিবেগ কি পড়েছিলাম? গতিবেগ মানে কি? গতিবেগ একটা ভেক্টর রাশি পড়েছিলিস তো? তার মানে কি, যে গতিবেগ হবে তার মান আর অভিমুখ দুটোই থাকবে। একটা মানে একটা এরকম সুতো দিয়ে একটা ঢিলকে বেঁধেছিস, বেঁধে এরকম করে ঘোরাচ্ছিস, একই গতিবেগে ঘুরছে, মানে ও ও সমান, কোশ্চেনটা পর 1 মিটার দীর্ঘ সুতো, এই সুতোটা কত? 1 মিটার দীর্ঘ,
প্রান্ত বেঁধে আনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে, এই বরাবর ঘোরাচ্ছিস, ঠিক আছে, ঘোরাচ্ছিস। কণাটি প্রতি সেকেন্ডে 10 মিটার পথ যাচ্ছে, মানে সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রমটা কি সেম, কোনো ডিফারেন্স নেই। বলতো এখানে দ্রুতি যেটা হবে, দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে? দ্রুতি মানে কি? দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এ কণাটি প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, মানে 1 সেকেন্ড যাচ্ছে 10 মিটার, পরের সেকেন্ডে আবার 10 মিটার, পরের সেকেন্ডে আবার 10 মিটার, এইভাবে ঘুরছে। এই যে ঘুরছে 1 সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। এক্ষেত্রে দ্রুতির কি কোনো পরিবর্তন হচ্ছে? ভেবে বলতো। হচ্ছে না, কারণ দ্রুতি মানে আমরা কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে এখানে সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তন হচ্ছে না, তাহলে দ্রুতিও কি থাকছে? সেম থাকছে। কিন্তু গতিবেগের ক্ষেত্রে দেখ, ভালো করে বোঝ, গতিবেগ কিন্তু ভেক্টর রাশি। এ কিন্তু গতিবেগ ভেক্টর রাশি মানে কি? এ যখন এই পজিশনে আছে, এর দেখ যে অভিমুখটা, এর মান পরিবর্তন হচ্ছে না, কারণ দেখ মান সেই 10, মানে প্রতি সেকেন্ডে 10 মিটার করেই পথ যাচ্ছে, মান পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কি হচ্ছে? দেখ অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে। ঢিলটা যখন এখানে, তার অভিমুখ এইদিকে, গতির অভিমুখ, ঠিক কি না? যখন এদিকে এই পজিশনে চলে এলো, এদিকে কিভাবে আমরা ক্যালকুলেট করি? কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ করলেই সবসময় আমরা কি পাবো? কোন দিকে কাজ হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো, কোন দিকে ক্রিয়া করছে সেটা পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে এবার? এটা এদিকে নয়, এটা এদিকে ঘুরলে এটা এদিকে হবে, ভুল দেওয়া আছে ওটা। বল বোঝা গেছে না যায়নি? তাহলে কি হচ্ছে আমাদের, যে এই কনসেপ্টটা যেহেতু গতিবেগ, গতিবেগ ভেক্টর রাশি এবং এর অভিমুখ সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা কি বলতে পারবো? যে সমবেগে গতিশীল নয়। কিসের জন্য? কারণ এর অভিমুখটা প্রত্যেক পয়েন্টে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টে অভিমুখ এদিকে, এই পয়েন্টে এখানে, এই পয়েন্টে এখানে, এই পয়েন্টে এখানে। তাহলে অভিমুখ যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেই রাশিটা, মানে ভেক্টর রাশিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ ভেক্টর রাশি দুটো নিয়ে তৈরি, একটা মান একটা অভিমুখ। যে কোনো একটা চেঞ্জ হলেই সেটাকে কি বলে দেবো? তার তার মান চেঞ্জ হয়ে গেছে। তার মান এবং অভিমুখ চেঞ্জ হলেই বলবো রাশিটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো সমগতিবেগে গতিশীল না। যখনই ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে অথবা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তখন সমবেগে আমরা বলতে পারবো না। কিন্তু সমদ্রুতিতে হ্যাঁ, কারণ হচ্ছে ওর অভিমুখের উপর নির্ভরই করে না, পার সেকেন্ডে কতটা করে যাচ্ছে এর উপর শুধু নির্ভর করে। বাস, এই কোশ্চেনটা বোঝা গেছে? এবার আমরা কিছু গাণিতিক উদাহরণ করে নেব। দেখো, বলছে 10 কেজি একটা ভরের বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো। কতটা বল প্রয়োগ করেছিস? 50 নিউটন বল প্রয়োগ করেছিস। কতটা ত্বরণ উৎপন্ন হবে? নিউটনের গতিসূত্র এই নিউটনের সূত্র অনুযায়ী আমরা কি পড়েছি? F = ma। এগুলো কিন্তু শোন, পরীক্ষায় লিখবি। এফ হচ্ছে প্রযুক্ত বল, এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে অভিকর্ষজ, এই সরি এক্সট্রিমিটি, এ ইকুয়াল টু ত্বরণ। ঠিক আছে, এই তিনটে জিনিস তোদেরকে কিন্তু লিখতে হবে, তারপর ফর্মুলাটা লিখবি নিউটনের সূত্র অনুযায়ী। এইবার দেখ, এখানে হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু, বস্তুর ভর কত দিয়ে দিয়েছে? 10 কেজি। আচ্ছা, 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বলের পরিমাণ কত? 50 নিউটন। এর বলেছে প্রয়োগ করলে ত্বরণ কতটা উৎপন্ন হবে। আচ্ছা, তোরা তো বীজগণিতের অঙ্ক করেছিস আগের ক্লাসে নাকি? তাহলে এখান থেকে যদি আমাকে এ এর মান বার করতে হবে, কি করবো বল দেখি? এটাকে ঘুরিয়ে লিখি, 10a = 50। তাহলে এ এর মান আমি কি বার করতে পারি? 50/10, দ্যাট মিনস 5। এইবার সাবধান, যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে মান এবং ইউনিট মনে রাখবে, এটা p = nu। n হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, ইউ হচ্ছে ইউনিট। ইউনিট ছাড়া কোনো ভৌত রাশি, মানে যাদের অ্যাকচুয়ালি ইউনিট আছে, কিছু কিছু ভৌত রাশি রয়েছে যাদের ইউনিট থাকে না, যদিও তাও ঠিক আছে, যখনই তার ইউনিট থাকবে সেটাকে তোকে লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে, আজ থেকে মাথায় ঢুকিয়ে নে। তাহলে বল, ত্বরণের একক কি? ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এখানে কি করবো তাহলে? এখানে ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। বল বোঝা গেছে না যায়নি? প্রয়োগ করলে কত ত্বরণ উৎপন্ন হবে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অঙ্কটা
বোঝা গেছে না যায়নি? পরবর্তী অঙ্ক দেখ, ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় 5 কেজি ভরের একটি বস্তুর ওজন 45 নিউটন হলে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কত? দেখ একটা কথা বলি, অভিকর্ষজ ত্বরণ না আমরা যেখানে থাকি সব থেকে বেশি হয়, এখান থেকে যত উপরে উঠবি সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কমে, এবং যত নিচে নামবি গভীরে যাবি তত সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়? কমতে থাকে, অভিকর্ষ বলের মান কমতে থাকে। আর অভিকর্ষজ ত্বরণ মানে কি, উপর থেকে যখন নিচে পড়বে অভিকর্ষজ বল যে ত্বরণটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার চলে এসো, ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায়, এটা কি হাইট? তো এটা ধর এই উচ্চতায় রয়েছে, 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 45 নিউটন ওজন ক্রিয়েট হচ্ছে। আচ্ছা ওজন মানে আমরা কি বলেছি, বল একটা, ঠিক তো? তাহলে আবার সে নিউটনের সূত্র অনুযায়ী F ইকুয়াল টু ma। তাহলে এখান থেকে দেখ প্রযুক্ত বল কতটা, বস্তুর উপর 45 নিউটন, কতটা? 45 নিউটন। এম কত বলে দিয়েছে? 5 কেজি। ত্বরণ বার করো, এই ইকুয়াল টু কত হয়ে যাবে? 45/5, এই 45/5, তাহলে 5 9 45, 9। তাহলে ত্বরণের ভ্যালু কত পেলাম? 9 মিটার পার। বল অঙ্ক বোঝা গেছে না যায়নি? খুব কঠিন অঙ্কগুলো? সহজ তো, F ইকুয়াল টু ma দিয়ে বলছে। দেখ এবার 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে, টেবিল ও ব্লকের সংযোগতলের ক্ষেত্রফল 0.25। সংযোগতল মানে কি, কোন জায়গাটায় কতটা জায়গা জুড়ে এ টেবিলটার সাথে অ্যাটাচ আছে, এটাকে কি বলছে? সংযোগতলের ক্ষেত্রফল 0.25 মিটার স্কয়ার। নিচের প্রশ্নগুলো উত্তর। ব্লকটিকে পৃথিবী কত বল দিয়ে টানছে? আচ্ছা বল কতটা, F ইকুয়াল টু আবার ma করব, এটার জন্য কি করব? F ইকুয়াল টু ma, তাই তো? কি রে, এখানে m এর ভ্যালু কত? 10 কেজি, আর a এর ভ্যালু আমরা কি জানি? অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কত জানি? 9.8। এটা মনে রাখবি, এই যে g এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে a বলতে g কে বোঝাচ্ছে, কারণ এর ক্ষেত্রে এখানে অ্যাক্সিলারেশন কি তৈরি করছে? অভিকর্ষজ বল অভিকর্ষজ ত্বরণ দিয়েই সৃষ্টি হচ্ছে। ওই জন্য এর জায়গায় F ইকুয়াল টু আমরা কি ইউজ করব? mg। যখনই ওজন বার করার কনসেপ্ট হবে F ইকুয়াল টু m, এটা কি লিখবো? F ইকুয়াল টু mg। ঠিক আছে, তাহলে জি এর ভ্যালু কত পাচ্ছি? 9.8। তাহলে কত পাচ্ছি? 98। 9.8 কে 10 দ্বিগুণ করলে 98 হয়, 98 নিউটন। বল বুঝেছিস না বুঝিস? কি রে, তাহলে ওজন কত হবে? ওজন কত হবে? 98 নিউটন। বলছে পৃথিবী ব্লকটিকে টানা সত্ত্বেও এটি টেবিলের উপর স্থির থাকে কেন? বল এবার এটা বল, এবার এটা তোদের বলতে হবে। সাবাস, ভেরি গুড। তো এখানে 98 নিউটন ওজন যখন নিচের দিকে কাজ করছে, তেমনি এর প্রতিক্রিয়া বলটাও 98 নিউটনই টেবিলটা ব্লকটার উপর দিচ্ছে। ব্লকটা টেবিলের উপর 98 নিউটন বল প্রয়োগ করছে এবং টেবিলটা ব্লকটার উপর 98 নিউটনই বল প্রয়োগ করছে, যে কারণে দুটো বলের লব্ধি বল শূন্য হচ্ছে এবং কি হচ্ছে? ব্লকটা স্থির থাকছে। বল কোথাও 1% ডাউট আছে ক্লাসে? বোঝা গেছে? ব্যাস চলো, একটা চ্যাপ্টারের একটা পার্ট আমাদের কমপ্লিট হলো। কারো কোথাও যদি ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবি, নেক্সট ক্লাসে পড়া ধরবো। পিডিএফটা চলে যাচ্ছে, পড়া রেডি করে আসতে হবে। টেক্সট বই অবশ্যই ফলো করবি, টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বি। কি বললাম বোঝা গেছে? টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আসবি এবং নেক্সট দিন পড়া ধরা হবে। ওকে, কারো যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলবি, ঠিক আছে?